আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা সবাই। আলহামদুলিল্লাহ, আজকে লাইভ ক্লাস শুরু করছি। এখন তোমাদের পরিমাণগত রসায়নটা শেষ করে নিয়ে আবার প্রথম পত্রের একটা অধ্যায় ধরবো এবং সাথে সাথে জৈব যৌগটা করাবো। পরিমাণগত রসায়নের একদিন ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো। দেখো, আজকে ম্যাথমেটিক্যাল টার্মটা দেখবো পরিমাণগত রসায়নের। আসলে দেখো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার দেখা যাচ্ছে ইনশাল্লাহ? দেখা না গেলে কমেন্ট করো। দেখো, পরিমাণগত রসায়ন পড়াচ্ছিলাম যেটা, তৃতীয় অধ্যায় দ্বিতীয় পত্র। দেখো, আমরা যে জারণ বিজারণের আইন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, জারণ বিজারণ সমতাকরণ বিক্রিয়া যেটি দেখেছিলাম, তার ম্যাথমেটিক্যাল টার্মটা দেখবো আমরা এখন। তার ঠিক ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা এখন দেখবো। দেখো, মানে ওই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করাবো আমরা। যেমন 1.5 গ্রাম লোহার আকরিককে 1.5 গ্রাম লোহার আকরিককে H2SO4 এ দ্রবীভূত করে 100 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করা হলো। 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করলাম। উক্ত দ্রবণের 25 মিলিলিটারকে উক্ত দ্রবণের 25 মিলিলিটারকে টাইট্রেট করতে উক্ত দ্রবণের 25 মিলিলিটারকে টাইট্রেট করতে 22.5 মিলিলিটার 0.02 এম K2 পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন হলে হলো। ম্যাথমেটিক্যাল টার্মটা এটা আমাদের দেখেছে। 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 মিলিটার দ্রবণ প্রস্তুত করলাম। উক্ত দ্রবণের 25 মিলিটারকে টাইট্রেট করতে 22.5 মিলিলিটার 0.02 এম ঘনমাত্রা পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন হলো। এখন প্রশ্ন দেখো, এখানে সাধারণত ঘ নাম্বার প্রয়োগে থাকে আর কি। উদ্দীপকের বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে, গ নম্বরে থাকে। আর ঘতে দেখো প্রশ্ন থাকে, লোহার আকরিকে লোহার শতকরা পরিমাণ নির্ণয় করো। শতকরা
আকরিকে লোহার শতকরা পরিমাণ নির্ণয় করো। খুবই মোস্ট কমন প্রশ্ন এবং এই ধরনের সৃজনশীলগুলো প্রতি বছরই আসে। প্রথমে আমরা কি আইনগত পদ্ধতিতে ওটা এই আইনগত পদ্ধতিতে সমাধান করো, আর আকরিকে লোহার শতকরা পরিমাণ নির্ণয় করো। এই টাইপের কমন খুব প্রশ্ন এগুলো আসে বারবার। এবার তাহলে 1 নম্বরটা আমরা করবো আর কি। এখন দেখো, লোহাকে যখন সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করি বিক্রিয়া কি ঘটে, মানে সংঘটিত বিক্রিয়া। লোহাকে যখন সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করব তখন যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। খেয়াল করো, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই ফেরাস সালফেটকে টাইট্রেট করবো হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। ফেরাস সালফেটকে টাইট্রেট করবো আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। তাহলে এবার পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া, আর মাধ্যম তো অম্লীয় মাধ্যম আছে, সালফ্রিক অ্যাসিড আছে, সেটাকে আমরা টাইট্রেট করবো। দেখো তাহলে অতএব এখানে ফেরাস সালফেটকে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া ইলেকট্রন পদ্ধতিতে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া ইলেকট্রন পদ্ধতিতে সংখ্যা করা হলো। ফেরাস সালফেট ও পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া ইলেকট্রন পদ্ধতিতে সংখ্যা করা হলো। দেখো ফেরাস সালফেটের Fe2+ আয়ন হচ্ছে বিজারক ও K2CR2। পটাশিয়াম ডাইক্রোমেটের Cr2O7 -2 আয়ন হচ্ছে জারক। Fe2+ আয়ন হচ্ছে বিজারক আর ওমেট আয়ন হচ্ছে জারক। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া। দেখো এই বিক্রিয়াগুলো কিন্তু আমরা করে এসেছি। জারণ অর্ধ বিক্রিয়া, দেখো জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে বিজারক জারণ ঘটাবে। আমরা জানি কি বিজারক জারণ ঘটাবে। তাহলে Fe2+ আয়ন কি করবে, সে আরো একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে Fe3+ আয়ন তৈরি করবে। দেখে আমরা 1 নম্বর সমীকরণ দেব। এবার বিজারণ অর্ধ বিক্রিয়া। দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া কি, জারক বিজারণ ঘটাবে। আমরা জানি এই বিক্রিয়াটা বারবার করে এসেছি, কিন্তু আমরা সমতা করার ক্ষেত্রে কিন্তু এগুলো এসছে। আবার তাও আর একবার দেখাচ্ছি আমি এখানে। দেখো Cr2O7 -2 আয়ন, প্রতিটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করে। এখানে ক্রোমিয়াম জারণ আছে +6, প্রতিটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দুটো ক্রোমিয়াম কয়টা, 6টা ইলেকট্রন গ্রহণ করবে, 6 ইলেকট্রন। 2Cr+3। এখানে অক্সিজেন 7টা আছে, তার মানে এখানে 7 অনু পানি নেব। আর এখানে 14টা হাইড্রোজেন বেশি নিয়েছে, এখানে 14টা হাইড্রোজেন আমি দিয়ে দেবো। এখানে 2 নম্বর বিক্রিয়া, 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমাদের ইলেকট্রনটা কাটতে হবে। তাহলে 1 নম্বরকে 6 দ্বারা গুণ করে এর সাথে বিক্রিয়া করে পাই, যোগ করে পাই। 1 গুণ 6 যোগ 2 হতে পারে, আমি একবারেই করবো এটা। তাহলে দেখো 6 Fe+2 প্লাস Cr2O7 -2 প্লাস 14H+, এটা হয় কিন্তু বাম সাইডে ইলেকট্রন কেটে যায়, বাকি বাম সাইডে এটা থাকে। আর এখানে আসে কি 6Fe3+ প্লাস 2
Cr + 3 + 7H2। এবার দেখো দর্শক আয়ন যোগ করছি আমরা। দর্শক আয়ন যোগ করে পাই, দর্শক আয়ন যোগ করলে কি আসে, এটা 6Fe2SO4 + K2 Cr2O7 + 14 ডাবল কি 7টা H2 7 মানে H2SO4 দেবো। এটা কি ফেরিক সালফেট হবে, Fe2SO4 3, এখানে 3 Cr2SO4 3। এগুলো কিন্তু বারবার সমতা করার সময় বারবার দেখিয়েছি, আশা করি তোমাদের এটা সমস্যা হচ্ছে না। ঠিক আছে, সমস্যা যদি থাকে, কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু করবে প্রশ্ন আমাকে। দেখো তারপর হচ্ছে K2SO4 7। দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার সব কিছু একটু জানাবে আমাকে, যারা আসো যেই আসো না কেন, যদি ক্লিয়ার দেখা যায় আমাকে একটু জানাও, কোনো সমস্যা হলে আমাকে একটু জানাও প্লিজ। আশা করি দেখতে পাচ্ছ আজ প্রচণ্ড গরম, আর এই অনলাইন ক্লাস নিতে গেলে ফ্যান ট্যান দেওয়া যায় না, একটা টেবিল ফ্যান চলছে, তাও সে সব বাতাস তো আসে না যায়। ঠিক আছে, দরজা জানলা বন্ধ করে করতে হয়, তাহলে বাইরের শব্দ আসলে অতটা ক্লিয়ার শোনা যায় না। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার তোমাদের কাছে। দেখো ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট, 6 মোল ফেরাস সালফেটের সাথে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করেছে, তাই না? 6 মোল ফেরাস সালফেট সমান 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে আমরা আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, এটা আমি পেয়ে গেছি। দেখো এখন দেখো এই সমতাকৃত সমীকরণ থেকেই কিন্তু আমরা এখন নেক্সট প্রশ্নে যাবো। আকরিকে লোহা শতকরা পরিমাণ নির্ণয় করবো, আকরিকে লোহা শতকরা পরিমাণ নির্ণয় করবো। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। তাহলে এবার দেখো আমি এটা প্রশ্নটা বসে দিলাম। এবার আমরা 1 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো। তাহলে আমরা সমতাকৃত সমীকরণ কি পেয়েছিলাম সেটা রাখবো আর কি। দেখো 1 হতে পাই, আমাদের যদি গয় থাকে তাহলে গ হতে পাই লিখবো আমরা। গ হতে পাই কি 6 মোল ফেরাস সালফেট প্লাস K2 Cr2O7 প্লাস 7H2O। এটা হচ্ছে সমতাকৃত সমীকরণ নম্বর। তাহলে দেখো 6 মোল ফেরাস সালফেট সমান 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট। অতএব লিখতে পারি কি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 6 মোল ফেরাস সালফেট সমান 6 মোল আয়রন, তাই না? লিখতে পারি আমরা এটা, মানে 1 মোল পটাশিয়াম করে 6 মোল আয়রনকে দূষণিত করতে পারি। 6 মোল আয়রন মানে কি, তাহলে অতএব লিখতে পারি 1000 মিলিলিটার 1 m পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 6 × 56 গ্রাম আয়রন। তার মানে কি 1000 মিলিলিটার 1 m পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা 6 × 56, মানে আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 56 বা 55.85ও দিতে পারি আমরা, তো 56 দিয়ে করছি আমরা। এত গ্রাম আয়রনকে প্রশমিত করতে পারছি আমরা। তাহলে অতএব দেখো
এই যে এই দ্রবণের 100 মিলিলিটার দ্রবণ তৈরি করেছিলাম, সেই দ্রবণ 25 মিলিলিটারকে টাইট্রেট করতে এত মিলিলিটার এত ঘনমাত্রার পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হচ্ছে। তাহলে এত মিলিলিটার অ্যাটম দ্বারা কতটুকু আয়রনকে আমি প্রশমিত করতে পারবো সেটা আমরা এখন দেখব। এখানে একটু বোঝার আছে, কিন্তু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো। দেখো, অতএব 22.5 মিলিলিটার 0.02 m K2Cr2O7 ইকুইভ্যালেন্ট, দেখো 6 × 56 ভাগ হচ্ছে 1000, আর এগুলো উপরে গুণ হবে 22.5 গুণ 0.02 গ্রাম আয়রন। তার মানে এই যে 25 মিলিলিটার যে দ্রবণ, 100 মিলিলিটার দ্রবণ তৈরি করেছিলাম আমি লোহার আকরিক দিয়ে, তার থেকে 25 মিলিলিটারকে টাইট্রেশন করতে এত ঘনমাত্রার এত মিলিলিটার দ্রবণ পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হয়। তাহলে এত মিলিলিটার দ্বারা কতটুকু আয়রনকে আমরা প্রশমিত করতে পারছি, সেই আয়রনটাই 25 মিলিলিটার দ্রবণে থাকবে। যতটুকু আয়রনকে প্রশমিত করতে পারবো সেই আয়রনটা 25 মিলিলিটার দ্রবণে সেই পরিমাণ আয়রন থাকবে। তাহলে দেখো এখানে 6 × 56 গুণ 22.5 গুণ 0.02 ভাগ 0.15 গ্রাম আয়রন। তাহলে এখানে খেয়াল করো, আমরা এই যে দ্রবণটা পেয়েছিলাম, আমরা এই যে যতটুকু এত দ্বারা প্রশমিত করেছিলাম 25 মিলিলিটার দ্রবণে যতটুকু আয়রন ছিল, কিন্তু আমরা 1.5 গ্রাম লোহার আকরিক দ্বারা কিন্তু আমরা 100 মিলিলিটার দ্রবণ তৈরি করেছিলাম। তাহলে 25 মিলিলিটার থাকছে এত গ্রাম আয়রন, তাহলে 100 মিলিলিটার দ্রবণে আয়রনের পরিমাণ কত? অতএব 25 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণে লোহার পরিমাণ 0.1512 গ্রাম। অতএব 100 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণে লোহার পরিমাণ 0.1512 ভাগ 25 গুণ 100। কতগুলো 4 একবার 4 দিয়ে দেবো 0.6048 0.6048 গ্রাম আয়রন। তাহলে দেখো আমাদের লোহার আকরিক ছিল কি 1.5 গ্রাম, তার মধ্যে লোহা আছে এত গ্রাম। লোহার আকরিক হচ্ছে 1.5 গ্রাম, তার মধ্যে লোহা আছে এত গ্রাম। তাহলে এত গ্রাম লোহার আকরিকে লোহার পরিমাণ এত গ্রাম, 1 গ্রাম লোহার আকরিকে লোহার পরিমাণ কত? 100 গ্রাম কত, মানে শতকরা লোহার পরিমাণ কত বলছে? আকরিকে লোহার শতকরা পরিমাণ 100-তে কতটুকু আছে সেটা আমরা নির্ণয় করি। তাহলে দেখো আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। অতএব 1.5 গ্রাম লোহার আকরিকে লোহার পরিমাণ 0.6048 গ্রাম। অতএব 100 গ্রাম লোহার আকরিকে লোহার পরিমাণ 0.6048 ভাগ 1.5 গুণ 100। তাহলে দেখো গুণ 100
ভাগ 1.7 40.32 গ্রাম 40.32 গ্রাম। তাহলে দেখো অতএব আকুরকে লোহার সব (40.32%) দেখে এই লোহা কি মানে এই লোহা আতরিক থেকে লোহা নিষ্কাশন করলে কি লাভজনক হবে? কারণ কি লোহা পরিমাণ এত পার্সেন্ট, কারণ ভেজালের পরিমাণ প্রায় 60%। যে লোহার আকরিকে ভেজালের পরিমাণ বেশি লোহার পরিমাণ কম, সেটা কিন্তু আমাদের লাভজনক হয় না। অনেক সময় প্রশ্ন আসতে পারে এই লোহা নিষ্কাশন করলে লোহার আকরিক নিষ্কাশন করলে লোহা লাভজনক হবে কিনা ব্যাখ্যা করো। তার মানে আগে শতকরা পরিমাণটা নির্ণয় করলে দেখতে পাচ্ছি যে আমরা 50%-এর কম হচ্ছে লোহার পরিমাণ আছে, ভেজালের পরিমাণ বেশি। তার মানে এইভাবে যদি আমরা লোহা নিষ্কাশন করি এই একদিক থেকে, তাহলে আমাদের লোহা নিষ্কাশনটা লাভজনক হবে না। ঠিক আছে, এভাবে আসতে পারে ভেজালের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 1.5 গ্রাম লোহায় আকরিকে লোহার পরিমাণ পেয়েছিল এত গ্রাম, তাহলে এখানে ভেজাল কত? এটা থেকে এটা বিয়োগ করলে ভেজালের পরিমাণ বের হতো, মানে এটা থেকে যদি এটা বিয়োগ করলে ভেজালের পরিমাণ বের হতো। তার মানে কি 1.5 গ্রাম লোহার আকরিকে ভেজালের পরিমাণ অত গ্রাম, একে কত 100 কত, আর 100-তে কত গ্রাম, তাহলে ভেজালের পরিমাণ বেরিয়ে গেল। এখান থেকে মাইনাস করলেও ভেজালের পরিমাণটা বেরিয়ে যাবে। তাহলে আবার বলে কি অনেক সময় যে লাভজনক হবে কিনা দেখো। ঠিক আছে, অনেক সময় বলে লাভজনক হবে কিনা দেখো, সেটা কিন্তু আমরা দেখবো। দেখো আর একটা অঙ্ক দেখবো। আজকে প্রচণ্ড গরম, এই অনলাইন ক্লাস নিতে গেলে কষ্টই হয় আসলে, দরজা জানালা বন্ধ করে নিয়ে ক্লাস নিতে হয়, এটা কষ্টকর অভিজ্ঞতা। তা কষ্টকর অভিজ্ঞতা। আর একটা অঙ্ক করাবো এখন। একটা ম্যাথমেটিক্যাল টার্ম লিখছে এখন, আশা করি বুঝতে পারছি এটা। খুবই গরম, এসি রুম না থাকলে ক্লাস নিয়ে আরাম নেই, আর আমার বাসায় তো এসি নেই। দেখো একটা 0.5 গ্রাম আয়রন ট্যাবলেট, এটা আয়রন ট্যাবলেট উপাদান হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেট দেখুন একটা পাত্র দিয়েছে, সেখানে 95 মিলিলিটার 0.01 m KMnO4 দ্রবণ দিয়েছে, এটা হচ্ছে এ পাত্র। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে
উদ্দীপকের আয়রন ট্যাবলেটকে এ পাত্রে মিশ্রিত করলে উদ্দীপকের আয়রন ট্যাবলেটকে এ পাত্রে মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়া আয়ন লিটন পদ্ধতিতে সমতাপ। দেখি আয়ন লিটন পদ্ধতি সমতাপ কিন্তু এর আগে আমরা করে এসেছি, তারপর আমি একবার দেখাবো করে। এবার দেখো বলেছে কি উক্ত ট্যাবলেট থেকে সালফিক অ্যাসিডে দ্রবীভূত করে উক্ত ট্যাবলেটটিকে সালফিক অ্যাসিডে দ্রবীভূত করে এ পাত্রে দ্রবণ দ্বারা সম্পূর্ণ জারিত করলে উক্ত ট্যাবলেটটিকে সালফিক অ্যাসিডে দ্রবীভূত করে এই পাত্রে দ্রবণ দ্বারা সম্পূর্ণ জারিত করলে লোহার ভর কত, মানে ট্যাবলেটটিতে লোহার পরিমাণ কত, ওই ট্যাবলেটটিতে লোহার পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাই আমরা দেখো 1 নম্বরটা করবো। সেরা সালফেট কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া আয়ন লিটন পদ্ধতিতে সমতা করবে। এখানে সেরা সালফেটের Fe2+ আয়ন বিজারক ও MnO4 মাইনাস আয়ন জারক। ঠিক আছে, 1 নাম্বারটার অ্যান্সার করছি, কিন্তু আমরা আয়ন লিটন পদ্ধতিতে সমতাটা করছি। সমতাটা একটু শর্টই করবো আমরা, এই সমতা কিন্তু আগেও করেছি আর কি। সেরা সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া সমতা করেছি আমরা আগে। তবে এখানে অর্থাৎ জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া কি হচ্ছে, Fe2+ আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3 বলে যাচ্ছে, এটা 1 নম্বর সমীকরণ। অতএব বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে হবে দেখো MnO4 মাইনাস। এখানে প্রতিটা ম্যাঙ্গানিজের জারণ হচ্ছে +7, আমরা জানি প্রতিটা ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, ম্যাঙ্গানিজ +2 হয়। আর দেখো অক্সিজেন 4টা আছে, তাহলে এখানে 4 অণু পানি নেব, আর এই পাশে দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন, দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন হচ্ছে 2 নম্বর সমীকরণ। তার দুগুণ 8টা হাইড্রোজেন আছে না, এখানে দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন নেব। এখন দেখো ইলেকট্রনটা কাটতে হবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একে 1 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যেতে পারি, সমস্যা না। কিন্তু আমরা এখানে একটা সমতা আমরা বলেছিলাম বারবার যে এই বিক্রিয়াতে ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া যদি আসে তাহলে আমরা 10 দ্বারা গুণ করবো, একে 2 দ্বারা গুণ করবো। তাহলে 1 গুণ 10 যোগ 2 গুণ 2 হতে পায়, মনে আছে নিশ্চয়ই। 10 Fe +2 +2 MnO4 মাইনাস
16 हाइड्रोजन आयन और 10 Fe प्लस 3 प्लस 2 Mn प्लस 2 प्लस H2O আমাকে একবারেই করে দিলাম আমি এটা যোগটা। এবার 10 কয়েন যোগ করবো, দেখো দশকয়েন যোগ করলে কি আছে, এটা আছে 10 FeSO4 প্লাস 2 KMnO4 প্লাস 8টা H2SO4 হবে, তাই না, 8H2SO4 8H2SO4 ফেরিক সালফেট Fe2 5 2 मैंगनीज सल्फेट प्लस 8H2O। এই বিক্রিয়াটা আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা হয়ে গেছে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া কিন্তু আমরা সমতা করেছি। এখন দেখো এই বিক্রিয়া যখন সমতা হয়ে গেছে, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করব। এই পার্থক্য বলতে সমুদ্র লোহার ভর কত, মানে কতটুকু লোহাকে জারিত করতে পেরেছে। তাহলে এক হতে পারে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট কি 10 মোল ফেরাস সালফেট। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান 10 মোল ফেরাস সালফেট। তাহলে হতে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান কি 5 মোল FeSO4 বা কি 5 মোল Fe প্লাস 2 আয়ন, তাহলে 5 মোল আয়রন। তাহলে অর্থাৎ লিখতে পারি আমরা এখানে সহজেই, অর্থাৎ লিখে 1000 মিলিলিটার 1 m KMnO4 ইকুইভ্যালেন্ট 5 × 56 গ্রাম আয়রন লিখতে পারি একবারে। তাহলে দেখো এখানে ছিল এই পাত্রটা ছিল 95 মিলিলিটার, ঘনমাত্রা ছিল 0.01 m MnO4 ইকুইভ্যালেন্ট 5 × 56 ভাগ হচ্ছে 1000 গুণ 95 × 0.01 95 × 0.01। ক্যালকুলেটরটা করি, এখানে একবারে আয়রনের পরিমাণটা বেরিয়ে যাবে আমাদেরকে। 5 গুণ 57 গুণ 95 গুণ 0.01 ভাগ 0.0266 গ্রাম, 0.266 গ্রাম। লোহার ট্যাবলেটটিতে আয়রনের প্রকৃত আয়রনের পরিমাণ হচ্ছে এত গ্রাম আয়রন আছে, লোহার ট্যাবলেটটিতে এত গ্রাম আয়রন আছে। দেখো খুব এই অঙ্কগুলো যদি ম্যাথমেটিক্যাল টার্ম, আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা কিন্তু খুবই ইজি, যদি আমরা সমতাটা ঠিক মতো করে আসি তাহলে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মটা আমাদের ইজি চলে আসে। তো আশা করছি তোমরা দেখবে। আজকে প্রচণ্ড গরম, আজকে আর ক্লাস নেব না, এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর কষ্ট করে ক্লাস নিচ্ছি, আসলে অনেককে দেখি না, ঠিক আছে। যাই হোক, তারপরেও অনেকে পরে দেখো, তোমরা দেখে নিও, উপকার হবে আশা করি। ভালো থাকো সবাই, গুড নাইট।